আজকে আমরা আলোচনা করব মেকাট্রনিক্স এন্ড পিএলসি। প্রেজেন্টেশনে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদাতুল্লাহ, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকের সাবজেক্ট ডিজাইন করা হয়েছে সপ্তম পর্বের ছাত্রদের জন্য। আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার 4, ডিসপ্লেসমেন্ট, পজিশন এন্ড প্রক্সিমিটি সেন্সর। ইতিমধ্যে আমরা গত ক্লাসে এই সেন্সরের উপরের সিলেবাসের 5টা পয়েন্টের আলোচনা হয়ে গেছে। আমাদের ছিল ডিফাইন, ডিসপ্লেসমেন্ট, পজিশন এন্ড প্রক্সিমিটি সেন্সরের সংজ্ঞা। তারপরে ডিসকাশন ছিল কন্ডিশন এন্ড সিলেকশনিং অফ ডিফারেন্ট টাইপ অফ সেন্সর। সেন্সর কিভাবে আমরা সিলেকশন করব, কি কি কন্ডিশনের উপরে আমরা সেন্সর সিলেকশন করব এবং সেটা কিভাবে আমরা ব্যবহার করব সেই নিয়ে আমাদের আলোচনা ছিল। তারপরে চ্যাপ্টার 4 3 পয়েন্টে ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডিসপ্লেসমেন্ট সেন্সর। ডিসপ্লেসমেন্ট সেন্সরের বিভিন্ন প্রকার। তারপরে লিস্ট অফ ডিফারেন্ট টাইপ অফ পজিশন সেন্সর, ডিফারেন্ট টাইপ অফ প্রক্সিমিটি সেন্সর। এই আলোচনাগুলো আমরা অলরেডি গত ক্লাসে করেছি। আজকের ক্লাসটা একটা পয়েন্টে অনেকগুলা পয়েন্ট রয়ে গেছে, সাব পয়েন্ট রয়ে গেছে, যার জন্য মোটামুটি অনেকটা সময়ই লাগবে এবং একটা পয়েন্টের আলোচনায় একটা ক্লাসেও শেষ করা যায় কিনা তারপরেও চেষ্টা করবো এই ক্লাসটার মধ্যে শেষ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কলম খাতা নিয়ে প্রিপারেশন নিয়ে আমি আশা করি তোমরা অপেক্ষা করতেছো। আমরা শুরু করব আজকে। ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ সেন্সর, বিভিন্ন প্রকার সেন্সর, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পটেনশিওমিটার, স্টেইন গেজ, ক্যাপাসিটিভ, ডিফারেন্সিয়াল এডি কারেন্ট প্রক্সিমিটার, মেট্রি সেন্সর, পার্চাল সেন্সর, বায়োমেট্রিক্যাল স্ট্রিপ, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর বা আরটিডি, এলভিডিটি, থার্মোস্ট্যাটর, থার্মোকাপল এবং লাইট সেন্সর। প্রথমে আমরা আলোচনা করব পটেনশিওমিটার। পটেনশিওমিটার একটি স্লাইড কন্ট্যাক্টের সাথে একটি রেজিস্ট্যান্স এলিমেন্ট দ্বারা গঠিত, যেটার স্লাইডিং কন্ট্রাক্টে যখন গড়িয়ে যায় তখন এলিমেন্টের দৈর্ঘ্য বরাবর চলাচল করতে পারে। এই ধরনের এলিমেন্ট সরল কিংবা ঘূর্ণায়মান সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যে সূত্রটা আলোচনা করলাম সেখানে ছিল কি, দেখো সেখানে ছিল স্লাইডিং এলিমেন্টে আমরা কি দেখি, দেখো এটা একটা রেজিস্ট্যান্স, তার পেছানো আছে, ওয়্যার পেছানো আছে এখানে। এটা টু আউটপুট ইউনিট আমরা এই দিকে বের করব। এইখান দিয়ে যদি আমরা ইনপুট ইউনিট করি, এই যে স্লাইডিং এর জন্য এখানে যে তার বা ওয়্যার পেছানো আছে, এ থেকে শুরু করে সি পর্যন্ত এটা বিভিন্ন ঘূর্ণনে পেছানো আছে। দিস ইজ পটেনশিওমিটার। এটাই পটেনশিওমিটার। এইখানে কি করতেছে, একটা স্লাইডারে, দেখো এটা হচ্ছে স্লাইডার। এই স্লাইডারটা এদিক যাবে এদিক আসবে, এদিক যাবে এদিক আসবে। এই এ থেকে সি পর্যন্ত সে মুভ করতে পারে। মুভ করতে পারলে তার যে রেজিস্ট্যান্স, তোমরা নিশ্চয়ই অবগত আছো, এইখানকার এই এ পয়েন্টের যে রেজিস্ট্যান্স সি পয়েন্টের রেজিস্ট্যান্স সমান না। এ থেকে যখন আস্তে আস্তে আগাবে তখন তার রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকে। তো যখন যেই পয়েন্টে যাবে সেখান থেকে সে রিডিংটা দিবে। এইভাবে আমরা পটেনশিওমিটার ব্যবহার করতে পারি। এটা হচ্ছে লিনিয়ার পটেনশিওমিটার, অর্থাৎ এটা হচ্ছে লম্বালম্বী পটেনশিওমিটার। এইটা পটেনশিওমিটার আরেকটা চিত্র। তারপরে আমরা দুইটা পটেনশিওমিটারের কথা আলোচনা করলাম, আর একটা রোটারি পটেনশিওমিটার। রোটারি বলতে আমরা কি বুঝি, ঘূর্ণায়মান। এটা ঘূর্ণনশীল, অর্থাৎ ওই যে আগের যে পটেনশিওমিটারটা লিনিয়ারই ছিল, আর এটা হচ্ছে গোলাকার। এখানেও রেজিস্ট্যান্স একই রকম, এটা গোলাকার ভাবে রেজিস্ট্যান্স নেয়। টার্মিনালের সাথে এখানে বিভিন্ন সিগন্যাল কেবল আছে, কলিং স্প্রিং আছে। পটেনশিওমিটার এটা ঘূর্ণায়মানের সাথে সেটা চলে। আমাদের আজকের আলোচ্য বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে স্টেইন গেজ সেন্সর।
স্ট্রেন গেজ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এর উপরে অনেকগুলো প্রমাণ সবসময় পরীক্ষায় আসে সাধারণত। আমরা স্ট্রেন গেজ নিয়ে আমরা আলোচনা করব আজকে, আমাদের আলোচ্য বিষয় এটাও থাকবে যে স্ট্রেন গেজ কিভাবে ব্যবহার করা হয়, স্ট্রেন গেজ কি জিনিস। তোমরা সবাই এই স্ট্রেন গেজের প্রমাণ নিয়ে খুবই উদ্গ্রীব থাকো, কারণ বড় প্রশ্ন হিসাবে স্ট্রেন গেজের একটা প্রমাণ সবসময় আসে। তার আগে আমরা আলোচনা করব এবং আমরা এটা দেখব যে স্ট্রেন গেজটা কি জিনিস। হোয়াট ইজ স্ট্রেন গেজ? স্ট্রেন গেজ হচ্ছে এমন এক প্রকার সেন্সর যার উপর প্রয়োগকৃত চাপ বা স্ট্রেন, যে চাপটা দেওয়া হচ্ছে সেই চাপটা পরিবর্তনের সাথে সাথে রেজিস্ট্যান্সও পরিবর্তন হয়। যে স্ট্রেন তৈরি হয় বা প্রয়োগকৃত যে চাপ দেওয়া হয় সেই চাপের সাথে সাথে তার রেজিস্ট্যান্সেরও পরিবর্তন হয়। স্ট্রেন গেজ মূলত 25 মাইক্রোমিটার ব্যাসের একটা চিকন তার থাকে যার উপরে চাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয়। অর্থাৎ আমরা জানি বস্তুর উপর পরিবর্তন ঘটে। এটাই হচ্ছে স্ট্রেন গেজের মূল ভিত্তি হচ্ছে যে সেটা কিভাবে চাপের সাথে সাথে পরিবর্তন হয়। আমরা যদি তারের রেজিস্ট্যান্সটাকে যদি আর ধরি, দৈর্ঘ্যকে যদি এল ধরি এবং রোধকে যদি রো ধরি, তাহলে কন্ট্যাক্টের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এই সূত্রটা হবে আর ইকুয়াল টু রো এল বাই এ। রো এল বাই এ। বেসবোর্ডের উপর বসানোর উপর ভিত্তি করে স্ট্রেন গেজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বন্ডেড টাইপ স্ট্রেন গেজ, আর একটা হচ্ছে আনবন্ডেড টাইপ স্ট্রেন গেজ। আবার বন্ডেড টাইপ স্ট্রেন গেজকে আমরা বন্ডেড টাইপ স্ট্রেন গেজকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। লিনিয়ার টাইপ স্ট্রেন গেজ, আর একটা হচ্ছে টর্ক টাইপ স্ট্রেন গেজ, হেলিক্যাল টাইপ স্ট্রেন গেজ, আর হচ্ছে রোসেট টাইপ স্ট্রেন গেজ। এছাড়াও স্ট্রেন গেজকে আরো তিন ভাগে ভাগ করা যায়, ওয়্যার রড টাইপ স্ট্রেন গেজ, আর হচ্ছে ফয়েল টাইপ স্ট্রেন গেজ, আর সেমিকন্ডাক্টর স্ট্রেন গেজ। এই প্রকারভেদগুলো তোমরা একটু পড়বে, ছোট প্রশ্ন হিসাবে অনেক সময় পরীক্ষায় আসে। এবং স্ট্রেন গেজের আমাদের যে প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এখন আজকের আমরা একটা আলোচ্য বিষয় এবং একটা খুব মজার এবং বড় প্রশ্ন হিসাবে আসে এটার কার্যপ্রণালী বা প্রমাণ। একটি বন্ডেড টাইপ, না এটা না, এরপরে আসতেছে বন্ডেড টাইপ রেজিস্ট্যান্স স্ট্রেন গেজের গঠন এবং কার্যপ্রণালী। বন্ডেড টাইপ শব্দটা শুনে আমি বুঝতে পারতেছি যখন স্টেন ওয়্যারকে, যে স্টেন গেজ তো স্টেন ওয়্যারের উপরে চাপ প্রয়োগ করা হয়, স্টেন ওয়্যারকে যখন কোনো বন্ডেড দ্বারা, বন্ড মানে কি আঠালো আটকায় রাখার মতো কোনো জিনিস, গাম বা আঠালো জাতীয় কোনো পদার্থ দ্বারা যদি আটকায় রাখা যায়, বসানো থাকে, তখন তাকে বন্ডেড টাইপ স্টেন গেজ বলে। অর্থাৎ এই যে স্টেন, এই যে তারগুলা, এটাকে একটা টার্মিনালের মাধ্যমে ওয়্যারকে গেইন করা হয়েছে, ওয়্যারকে পেছনে দেওয়া হয়েছে, এইটা আবার একটা পাতলা বস্তুর উপরে বন্ডেড করা হয়েছে, অর্থাৎ আটকায় দেওয়া হয়েছে, বন্ডেড ওয়্যার স্ট্রেন গেজ। এটা বিভিন্ন রকম স্ট্রেন গেজ দেওয়া আছে, এইগুলা বিভিন্ন আকার আকৃতির উপরে এই স্ট্রেন গেজ গুলা নির্ভর করে। এটা কাজ করে কিভাবে? একটি প্যাসিভ ওয়ার্কিং প্রসিডিউরে আমরা দেখব যে এটা একটা প্যাসিভ ট্রানজিস্টরের ন্যায় কাজ করে। বন্ডেড টাইপ রেজিস্ট্যান্স স্ট্রেন গেজকে যদি আমরা হুইট স্টোন বেজের বাহু হিসাবে ব্যবহার করি, তাহলে কানেক্টিং লিডের উপরে প্রয়োগকৃত চাপ ইলেকট্রিক আউটপুট পাওয়া সম্ভব। আমরা কানেক্টিং লোডের উপরে যে চাপটা দেব, এর দ্বারা আমরা ইলেকট্রিক আউটপুট পেতে পারি। কারণ এটির উপর চাপ প্রয়োগ করলে স্ট্রেন ও ওয়্যার অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন ঘটে। ফলে বৃষ্টি আনএবল হয়ে ইলেকট্রিক্যাল আউটপুট তৈরি করে, আনব্যালেন্স হয়ে ইলেকট্রিক্যাল আউটপুট তৈরি করে। আমরা এই প্রমাণ আসছে, আমরা দেখেছি স্ট্রেন গেজের গ্যাস ফ্যাক্টর অফ দ্য স্ট্রেন গ্যাস। যখন একটি গ্যাসকে ধনাত্মক স্ট্রেন দেওয়া হয় তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দৈর্ঘ্য ওয়াইটিং ফর লিভ, আচ্ছা আসবে, অসুবিধা নাই, লাইনটা কেটে গেলে আসে আবার কাটে যায়, এটা নেটওয়ার্কের জন্য অনেক সময় সমস্যা হয়। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। যখন একটি গ্যাসকে ধনাত্মক স্ট্রেন দেওয়া হয় তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং ক্রস সেকশনাল এরিয়া হ্রাস পায়।
অর্থাৎ আমরা যদি এইটাকে একটা ওয়্যার কল্পনা করি, এইটুক ধরো একটা ওয়্যার, এইটুক, এটা ওয়্যারের এই অংশটা ডি অর্থাৎ ডায়ামিটার, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল, লং লেন্থ। এই ওয়্যারটাকে যদি দুই পাশে ফোর্স দিয়ে, এই পাশে ফোর্স দিলাম, এই পাশে ফোর্স দিলাম, ফোর্স দিয়ে যদি টানা হয়, টেনশনাল ফোর্স দেওয়া হয়, তাহলে দেখা যাবে এই তারটা এইদিকেও একটু বৃদ্ধি পাবে, এই দিকেও বৃদ্ধি পাবে, দুই দিকেই তার লংজিটিউডাল স্ট্রেস সৃষ্টি হচ্ছে বা লম্বা হচ্ছে, এটা লম্বা হয়ে যাচ্ছে, তারটা টেনে লম্বা হয়ে যাচ্ছে। তারটাকে যদি লম্বা হয় তাহলে তার ডায়ামিটার কমবে। এই যে আগে ডায়ামিটার ডি আর এখানে ডায়ামিটার কমছে ডেল ডি, ডেল ডি পরিমাণ ডায়ামিটার কমছে, তাহলে এইখানকার ডায়ামিটার হলো ডি মাইনাস ডেল ডি। এই পরিমাণ ডায়ামিটার কমার পরে যে ডায়ামিটারটা থাকতেছে সেটা হচ্ছে ডি মাইনাস ডেল ডি, ডেল ডি পরিমাণ ডায়ামিটার কমছে। আর এটা ছিল পূর্বের লেন্থ, এই লেন্থে এই ডায়ামিটারটুক এইটুক বাড়ছে, ডেল এল পরিমাণ লেন্থ বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পাবে। আমরা এটা সূত্রের প্রথমে আমরা একটু চিত্র এঁকে নেব এবং একটু বোঝার চেষ্টা করি। খুব সিম্পল জিনিস, দৈর্ঘ্য বৃদ্ধি পায় আর ডায়ামিটার কমে। এটা প্রমাণ হিসেবে অনেক সময় আসে যে প্রমাণ করো যে জিএফ ইকুয়াল টু অর্থাৎ গ্যাস ফ্যাক্টর ইকুয়াল টু 1 প্লাস 2y, এরকম প্রমাণ হিসেবে আসে। তারপরে অনেক সময় আসে স্টেন গেজের গ্যাস ফ্যাক্টরের পয়সন রেশিও এর অপেক্ষায় দ্বিগুণ অপেক্ষায় এক বেশি, অর্থাৎ এটা দ্বিগুণ হইলে তার চেয়ে আরো এক বেশি হবে গ্যাস ফ্যাক্টরের পয়সন রেশিও। আচ্ছা, জিএফটাকে অনেক সময় কে ধরা হয়, ওরকম প্রমাণ আসে কে ইকুয়াল টু 1 প্লাস 2 গামা। এটা যেভাবে আসুক প্রমাণ তো একটাই, অর্থ এটা তোমাকে বুঝতে হবে অক্ষরগুলোকে চিনে। আমরা যদি প্রথমে ধরি গোলাকার তারের দৈর্ঘ্য এল, তারের ব্যাস ডি, তারের ক্ষেত্রফল এ, তারের রেজিস্টিভিটি রো এবং আনস্টেন গেজের রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু, এটা আমরা জানি সূত্র রো এল বাই এ। সূত্রটা হচ্ছে পীড়ন বিকৃতির সূত্রে আমরা পড়ছি যে বিকৃতি তখন সৃষ্টি হবে যখন এর উপরে বল প্রযুক্ত বল হবে তার আয়তনের সমানুপাতিক, অর্থাৎ রো এল বাই এ বা রো কে যদি আমরা আর কে আর সমান সমান আমরা বুঝতে পারি যে আর সমান সমান রো লেন্থ বাই এরিয়া। এই ক্ষেত্রে লেন্থ কত, লেন্থ হচ্ছে এল আর এরিয়া সূত্র পাই আর স্কয়ার বা পাই ডি স্কয়ার বাই 4। একই কথা তুমি যেটাই দাও, পাই আর ইকুয়াল টু রো এল বাই পাই ডি স্কয়ার বাই 4 পাই আর স্কয়ার রো ইকুয়াল টু 1 বাই পাই বাই 4 ইনটু ডি স্কয়ার, কথা একটাই, একই জিনিস, এটা দুই জায়গায় সাজিয়ে লেখা হয়েছে যাতে করে বোঝা যায়। তারপরে আমরা আলোচনা করব একটি স্টেন গেজের গ্যাস ফ্যাক্টরের যে আমরা রোটা আলোচনা করলাম। তারপরে যদি আমরা টানা পীড়ন এস প্রয়োগ করি তাহলে গোলাকার তারের পরিবর্তনটা কি দাঁড়ায়। তাহলে যদি আমি এইখানে ওই যে তারটা আগে যে প্রথম যে তারটা দেখালাম এই তারটার মধ্যে যদি এস অর্থাৎ এর পীড়ন তৈরি করি তাহলে এর পরিবর্তিত দৈর্ঘ্য এল ইকুয়াল টু এল প্লাস ডেল এল, অর্থাৎ ডেল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। আর এর তারের ডি, ডি সমান সমান ডি মাইনাস ডেল ডি, অর্থাৎ এটা বড় ডি হবে, অর্থাৎ আগে যে আমরা ক্যাপিটাল ডি পরিমাণ ব্যাস ধরছিলাম এই ব্যাসের থেকে ডেল ডি পরিমাণ কি হয়েছে, হ্রাস পাইছে, তাহলে এর যে গোলাকার ব্যাসের পরিবর্তনটা হয়েছে ডি মাইনাস ডেল ডি, এটা প্রথমে আমরা আলোচনা করছি। আর স্টেন গেজের রেজিস্ট্যান্স আর এস ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে আমরা আর এস সমান সমান আমরা লিখতে পারি রো এল বাই এ, রো এল বাই এ এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখানে আমরা এল যেটা পাই রো এল, এ রো তো রোই, এটা এখানে আমি রো দিলাম, এল তো এল প্লাস এই যে এল সমান সমান এল প্লাস ডেল এল, এটার মান বসাই দিলাম এল প্লাস ডেল এল, আর নিচে হচ্ছে এ, এ মানে পাই ডি স্কয়ার বাই 4, তাহলে পাই পায়ের জায়গায় আছে বাই 4 কে আমরা কমন নিলাম, এই জন্য ডি স্কয়ার, ডি স্কয়ার মানে কি এখানে ডি মানে কি, ডি মানে ডি মাইনাস ডেল ডি, ডি এর মান আমি এখানে বসাই দিলাম, তাহলে ডি স্কয়ার পাই বাই 4 ইনটু ডি স্কয়ার বাই ডি স্কয়ার বাই 4। আর এটাকে আমরা এখানে আবার সাজায় লিখছি অর্থাৎ ডি মাইনাস ডেল ডি স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলতে পারি না, এখানে দেখো সুন্দর এই অংশটুকু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলা দিচ্ছি, ডি স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রটা ফেলা দিচ্ছি, আর কিছু হ্যাঁ, সিম্পল। তাহলে
ডেল ডি স্কয়ার, ডেল ডি কিন্তু খুব ছোট, খুবই নগণ্য পরিমাণ অংশ ডেল ডি স্কয়ার, এটা খুব নগণ্য হিসাবে আমরা ধরলাম। তাহলে আমাদের এখানে রইল কি, যদি আমরা ডেল ডি কে যদি আমি নগণ্য ধরি তাহলে ডি স্কয়ার মাইনাস 2d ইন্টু ডেল ডি প্লাস ডেল ডি স্কয়ার, তাহলে আসতেছে ডেল ডি স্কয়ারকে যদি আমি নগণ্য ধরি, এটাকে যদি অমিট করি তাহলে ওই ডেল ডি স্কয়ারটা বাদ গেল, এটাকে খুব নগণ্য হিসাবে আমি সেটাকে বাদ দিলাম, তাহলে থাকতেছে কি ডি স্কয়ার মাইনাস 2d ডেল ডি। ক্লিয়ার? তাহলে উপরের অংশে আমরা যেটা পাচ্ছিলাম সেটাই রইল, নিচের অংশে পাই বাই 4 ঠিক রইল, এখানে ডি স্কয়ার মাইনাস 2d ইন্টু ডেল ডি, তাহলে ডি আর ডি কি হচ্ছে ডি স্কয়ার, তাহলে এখান থেকে আমরা ডি স্কয়ার কমন নিচ্ছি, এখানে আমি ডি স্কয়ার কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেট দিলাম, এই ডি স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস 2 ইন্টু ডেল ডি, কারণ এখানে দুটা ডি ছিল, একটা ডি কমন নিচ্ছি, একটা ডি আছে, আর নিচে থাকতেছে ডি। তাহলে এটাকে আমরা জাস্ট পরের লাইনেও ক্যালকুলেশন করছি, ডি রো এল, রো এখানে আমরা এল কে যদি আমরা কমন নিই তাহলে রো এল সমান সমান, এখান থেকে আমরা এল কমন নিলাম, তাহলে রো এল সমান সমান 1 প্লাস ডেল এল বাই এল, এখান থেকে আমরা এল কমন নিলে আমরা ডেল এল বাই এল রয়ে গেছে। এখানে অনেক ছাত্রদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যে ডেল এল থেকে যদি আমি এল নিয়ে গিয়ে তাহলে ডেল থাকবো, নো, ডেল এল হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, অর্থাৎ ডেল এল পরিমাণ জায়গা কমছে, এটা ডেল একটা জিনিস এল একটা জিনিস না, ডেল এল একটা জিনিস, একক, একটা একক, সুতরাং এখান থেকে আমাদের এল কে ভাগ করার কোনো সুযোগ নেই, এই জন্য আমরা ভাগ এল দিচ্ছি, ডেল এল ভাগ এল। ক্লিয়ার? আর নিচে আছে পাই পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার, এখানে আমরা ঠিক সেম একই রকম ভাবে আমরা ডি কমন নিয়েছিলাম, এখানে আছে 1 মাইনাস 2 ডেল ডি বাই ডি। এটাকে আমরা একটা ইকুয়েশন ধরি, 13.4 হিসাবে একটা ইকুয়েশন হিসাবে ধরা হইলো। তাহলে পয়সনের অনুপাতকে যদি আমরা মিউ বা আকার বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি মনে করি, তাহলে মিউ ইকুয়াল টু ডেল ডি বাই ডি বাই ডেল এল, কারণ পয়সনের অনুপাতের সূত্র আমরা কি জানি, হ্যাঁ, আয়তন বিকৃতি বাই আকার বিকৃতি, অর্থাৎ আকার বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পয়সনের অনুপাত হচ্ছে আকার বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি কতটুকু হচ্ছে ডেল ডি বাই ডি পরিমাণ, আর দৈর্ঘ্য বৃত্তি হচ্ছে ডেল এল বাই এল পরিমাণ। তাহলে এটাকে জাস্ট শুধু ক্রস মাল্টিপ্লাস করলে বা কোনাকুনি গুণ করে আমরা এখানে যেটা পাচ্ছি ডেল ডি বাই ডি ইকুয়াল টু মিউ ইন্টু ডেল এল বাই এল, এটা জাস্ট শুধু ক্যালকুলেশন আছে। তাহলে আমরা আর এর সমান সমান আমরা লিখতে পারি ডেল এল প্লাস 1 প্লাস ডেল এল, সরি, রো এল ইন্টু 1 প্লাস ডেল এল বাই এল, বাই নিচে হলো পাই বাই 4, এটাকে আমরা আলাদা করলাম, ডি স্কয়ার আলাদা করলাম, মাইনাস 1 মাইনাস 2 মিউ ডেল এল বাই এল, 1 মাইনাস ডেল এল বাই এল, এই যে 1 মাইনাস 2d, 1 মাইনাস 2 ডেল ডি বাই ডি, ডেল ডি বাই ডি এর মানটা, এই যে ডেল ডি বাই ডি এর মানটা বসাই দিয়েছি ইউ ডেল এল বাই এল। ক্লিয়ার? এই যে অংশটা এখানে বসাই দিয়েছি, হ্যাঁ, তাহলে আমরা এই অংশটা ওখানে বসাই দিলে এই যে এরকম পাই। জাস্ট এরপরে ক্যালকুলেশন, রো এল 1 প্লাস ডেল এল, অনেক ছাত্ররা এই লাইনগুলোতে প্রশ্ন করছে, আমি একটু ভাঙিয়ে দিছি, এখন আমার মনে হয় কারো কোনো সমস্যা হবে না। রো এল ইন্টু 1 প্লাস ডেল এল বাই এল, ডেল এল বাই এল আগে, এখানে 1 মাইনাস 2 মিউ ডেল এল বাই এল, এখানে যা আছে তাই, কিন্তু আমি যেটা করলাম সেটা হলো এর সাথে উভয় পাশেই আমি 1 2 মিউ ডেল এল বাই এল এই দুটাতে ভাগ করলাম, এটা কাটাকাটি করলে তো 1ই থাকতেছে, জাস্ট এটা ভাগ করলাম আমার ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য। তাহলে এখান থেকে যদি আমি এই অংশটাকে রো এল বাই পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার, এই অংশটাকে আলাদা করি, তাহলে এখানে থাকতেছে কি 1 প্লাস ডেল এল বাই এল, 1 প্লাস ডেল এল বাই এল, বাই হচ্ছে 1 প্লাস 2 মিউ ডেল এল বাই এল, এর সাথে এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে 1 প্লাস ডেল এল বাই এল, এইটাকে আমরা আবার সূত্র ফেলাই দিলাম এ প্লাস বি ইন্টু, না জাস্ট এখানে ক্যালকুলেশন করলাম, এই দুটা জাস্ট গুণ করলাম, এটা গুণ আর এটা এখানে ক্যালকুলেশন, এটা এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বলছে, আর এটা ক্যালকুলেশন।
চিন্তা করি আগেও আমরা ডেল টি স্কয়ারটাকে আমরা স্মল ধরছিলাম, নেগলেক্ট করছিলাম। এখনো আমরা ডেল এল কে যদি স্মল চিন্তা করি, ডেল এল ইজ ভেরি স্মল, সো উই ক্যান নেগলেক্ট আর পাওয়ার ইজ ডেল এল। ডেল এল কে যদি আমি নেগলেক্ট করি তাহলে আর সমান সমান কি দাঁড়াচ্ছে, রো এল বাই পাই টি স্কয়ার বাই 4 ইনটু টি। তাহলে আমি লিখতে পারি আর এস সমান সমান আর তাহলে আরএস বাই আর বাই আরএস এর সেই মানটা আমি বসাই, আগে জাস্ট আগের লাইনের মানটা বসাই। এখন গ্যাস ফ্যাক্টর উইল নাও বি, যদি আমি গ্যাস ফ্যাক্টরের কথা চিন্তা করি, গ্যাস ফ্যাক্টরটা হচ্ছে এটা যে যে নামে ডাকুক, গ্যাস ফ্যাক্টর আমি এখানে দিলাম কি, কোন কোন জায়গায় গ্যাস ফ্যাক্টর জিএফ ধরছে, মানে জি তে গ্যাস, এফ তে ফ্যাক্টর, এভাবে সরাসরি লিখতে পারে, বা আমি এখানে ধরলাম গ্যাস ফ্যাক্টর একটা কনস্ট্যান্ট মান কে ধরলাম। তাহলে কে এর মান আমরা কি পাচ্ছি, কে যদি আমরা ধরি তাহলে কে সমান সমান আমরা যেটা পাচ্ছি জাস্ট গ্যাস ফ্যাক্টরের মানটা, আর কিছু না। তাহলে এখানে আমরা পাইলাম যে ডেল আর বাই ডেল এল বাই এল, পয়সনের সূত্র অনুযায়ী এটা আমরা লিখতে পারি, ওটাকে আমরা প্রমাণ করে এখানে আমরা বের করেছি। তাহলে এখানে ডেল আর এর মান, এই যে এখান থেকে আমরা ডেল আর এর মান পাইছি, ডেল আর এর মানটা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে পরে যে অংশটা পাইলাম সেটা ডেল এল বাই এল ইনটু 1 প্লাস 2 মিউ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা পাইলাম আমরা, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস 2 মিউ, 1 প্লাস 2, অর্থাৎ ডেল আর বাই আর বাই ডেল এল বাই এল, এটাকে এই দুটো ভ্যানিশ হয়ে যায়। আবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখতেছি 1 আর এর মধ্যে থাকতেছে 2 মিউ, অর্থাৎ আমরা লিখতে পারি k ইকুয়াল টু 1 প্লাস 2 মিউ। এখন এটা কেউ যদি কে না দেয়, এটাকে জিএফ দিয়ে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তুমি জিএফ দিলেও সমস্যা নাই, এটাকে যদি মিউ এর জায়গায় যদি গামা দাও তাও কোনো সমস্যা নাই, ওয়াই দিলেও সমস্যা নাই, তুমি যেভাবেই করো ম্যাথমেটিক্যাল টার্মে সেটা মিললেই হলো। এই প্রমাণটা আসবে তাহলে আমরা পরবর্তীতে আসবো যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটি সেন্সর। আমরা সেন্সরের যে প্রমাণটা পড়ছি এই এতক্ষণ, এই প্রমাণটা আমরা বাসায় বসে আবার প্র্যাকটিস করো, কয়েকবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আবার এটা সম্পর্কে আরো ভালো ধারণা চলে আসবে। 10:02 বাজে, 10:30 পর্যন্ত ক্লাস, ঠিক আছে? ক্লাস কন্টিনিউ চলবে, কারণ আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ করব, তারপরে আবার নতুন চ্যাপ্টারে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাস শুরু হওয়ার মতো সময় চলে এসেছে, ফিজিক্যালি হয়তো শুরু হয়ে যাবে, এবং তোমরা জানো যে মিড সেমিস্টার খুব তাড়াতাড়ি চলে আসছে। মিড সেমিস্টার পরীক্ষা হবে তোমাদের ক্লাসের সিলেবাসের অর্ধেক সিলেবাস, অর্থাৎ এই সিলেবাসে এই চ্যাপ্টারে যদি 15টা চ্যাপ্টার থাকে, 15টার অর্ধেক হচ্ছে 7.5, 8টা বা 7টা, 7টা পর্যন্তই হবে, 8টা থেকে 8টার মধ্যে থেকে হয়তো দু একটা ছোট প্রশ্ন থাকতে পারে। এই 7.5টা মানে অর্ধেক 50% পরীক্ষা হবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এই চ্যাপ্টার বিশেষ করে এই চ্যাপ্টার 4 থেকে অনেকগুলো প্রশ্ন আসে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, সেই হিসাবে আমরা পরীক্ষার প্রিপারেশন নেব। এই প্রমাণটা আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ক্যাপাসিটিভ সেন্সর। তোমাদের সিলেবাসে যে পয়েন্টগুলো আছে সেইগুলাই আমি এই কন্টেন্টে সাজিয়েছি, এবং সেই অনুযায়ী তোমাদের একটু পড়তে হবে, ছোট ছোট প্রশ্নের সাথে আসতে হবে। ক্যাপাসিটি হচ্ছে দুটি প্যারালাল ধাতববাহী প্লেটকে একটা নির্দিষ্ট দূরত্বে আড়াআড়ি ভাবে স্থাপন করলে প্লেটের মাঝখানে যে ক্যাপাসিট্যান্স সৃষ্টি হয়, এই ক্যাপাসিট্যান্স দিয়ে প্যারালাল প্লেটের ক্যাপাসিটরকে ক্যাপাসিট্যান্সের নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে পাওয়া যায়। এই ক্যাপাসিট্যান্সটাই নিম্নের সমীকরণ অনুযায়ী পাওয়া যায়, অর্থাৎ C = Ka/eta 0/d, অর্থাৎ a হচ্ছে এখানে বর্গমিটারে প্লেটের ক্ষেত্রফল, d হচ্ছে মিটারে প্লেটের মধ্যবর্তী দূরত্ব, আর এটা 0 হচ্ছে শূন্যস্থানের পারমিটিভিটি, এবং k হচ্ছে ডাইইলেকট্রিক্যাল কনস্ট্যান্ট। এটা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর। ক্যাপাসিটিভ সেন্সর আমরা বাইরের থেকে যদি দেখি তো বাইরের আকারটা এরকম,
হ্যাঁ, এরকম ভিতরে বিভিন্ন ক্যাপাসিটেন্স দেওয়া আছে, এগুলো আমরা বাইরে থেকে দেখা যায় না, কভারের ভিতরে। আর ভিতরে যে কাজগুলা করে যেমন পুষার, এই অংশটা যে পুষারের কাজ করে, নো ডিফেক্টর, তারপরে এখানে আছে বিভিন্ন ইম্পর্টেন্স প্রোডাক্ট উইথ নো মিল্ক ইনসাইড। আচ্ছা, যাই হোক, এটা মিল্কের একটা ফ্যাক্টরি, এটা একটা কনভেয়ার বেল্ট, এটার উপর দিয়ে মিল্কের প্যাকেট যাচ্ছে। হ্যাঁ, এই ক্যাপাসিটিভ সেন্সরে যেটা করে সেটা হচ্ছে যে এই যে পুষারের মাধ্যমে এখানে পুশ করবে এবং মিল্ক কন্টেন্টের এই ক্যাপাসিটেন্সটা দেখবে যে এখানকে কতটুকু ক্যাপাসিটি সে নিচ্ছে। এডি কারেন্ট প্রক্সিমিটি সেন্সর। এখন আমরা যে আলোচনা করব সবগুলাই সেন্সর। এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সরে যদি কয়েলে অল্টারনেটিভ কারেন্ট সরবরাহ করা হয় তাহলে একটা অল্টারনেটিভ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যদি একটি মেটাল অবজেক্টকে কানেক্টিং চুম্বক ক্ষেত্রের সান্নিধ্যে স্থাপন করা হয় তখন এতে এডি কারেন্ট আবিষ্কৃত হয়। এখানে যে এডি কারেন্ট আবিষ্কৃত হয় এটা নিজের পক্ষ থেকে চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে। এডি কারেন্টটা নিজের পক্ষ থেকে, সে নিজের অবস্থান থেকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে চুম্বক ফ্লাক্স সৃষ্টিতে ব্যাঘাত করে। চুম্বকীয় যে পদার্থটা আছে তার নিজস্ব ফ্লাক্স সৃষ্টিতে সে ব্যাঘাত, ফলে কয়েলের ইম্পিডেন্স পরিবর্তন হয় এবং অল্টারনেটিভ কারেন্টও পরিবর্তন হয়। এই নির্দিষ্ট ডিসটেন্স লেভেলের এই পরিবর্তনকে কাজে লাগিয়ে সুইচকে ট্রিগার করা হয়। এর দ্বারা এই প্রক্সিমিটি সেন্সর কাজ করে। প্রক্সিমিটি সেন্সরের কিছু সুবিধা আছে, যেমন তুলনামূলক খরচ কম, আকারে ছোট, হাই রিলায়েবিলিটি এবং ক্ষুদ্র সরণে উচ্চ সচেতনতা। প্রক্সিমিটি সেন্সর বা এডি কারেন্ট প্রক্সিমিটি সেন্সরকে যদি আমি তার কি বলবো, এটা গ্রাফিক্যালি যদি দেখি তাহলে এখানে ফ্লাক্স সৃষ্টি হচ্ছে চুম্বকীয় ক্ষেত্র, আর এ নিজে একটা ফ্লাক্স সৃষ্টি করতেছে। এই ফ্লাক্সটা কেউ কার অতিক্রম করতে পারতেছে না, একে অপরের বাধার ভিতরে থাকতেছে। এখানে একটা ফ্লাক্স, উল্টা দিকে একটা। এই দুটো ফ্লাক্সের তারতম্য দেখেই এডি কারেন্ট প্রক্সিমিটি সেন্সরে কাজ করে। এটার বাইরের ওয়্যারবোর্ডগুলো এরকম বিভিন্ন এডি কারেন্ট প্রক্সিমিটি সেন্সর এরকম লাগানো থাকে। কাজ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। ফ্র্যাক্টাল সেন্সর এটা আমাদের কাছে একেবারেই নতুন একটা নাম, এমনকি তোমাদের সিলেবাসে থাকার পরেও বইয়ের ভিতরে কোনো কারণে সেটা মিসিং হয়েছে। ফ্র্যাক্টাল সেন্সর এটা বইয়ের ভিতরে আছে। এটা একটা বিশাল জিনিস, খুব মজার জিনিস। এই সেন্সর হচ্ছে একটা অসীম প্যাটার্ন, অর্থাৎ আমরা অসীম জায়গার ভিতরে যেটার সীমানা আমরা ধরতে পারতেছি না, এই কুল থেকে আমরা ধরতে পারতেছি না। অর্থাৎ আমরা একটা নদীর পরিমাপ করব, সাগরের পরিমাপ করব, তারপরে রোদ, মেঘ, সমুদ্রের তীর, ঘূর্ণিঝড়, এগুলো পরিমাপ করবো। এর কোনো সীমানা আমরা নেক্সট সীমানা খুঁজে পাবো না যে আমি এখান থেকে পরিমাপ করবো আমার অবস্থান থেকে, কিন্তু কোন পর্যন্ত, এই সীমানাটা হচ্ছে অসীম। এই অসীম সীমানা পর্যন্ত কতগুলা ফ্যাক্টর গুলাকে নিয়ে একটা জটিল নিদর্শনকে বিভিন্ন স্কেলে সমীকরণ তৈরি করে জ্যামিতিকভাবে একটি চলমান প্রক্রিয়া তৈরি করে লুপ তৈরি করা হয়, এবং তারপরে এই লুপ, এই প্রক্রিয়া, সাধারণ প্রক্রিয়া বিভিন্নভাবে পুনরাবৃত্তি করে একটা প্যাটার্ন তৈরি করে। প্যাটার্ন মানে কি, একটা সাজ বা আকৃতি তৈরি করে। এটাও কাল্পনিক এবং এটা গ্রাফিক্যাল। এই যে এরকম ভাবে একটা প্যাটার্ন তৈরি করে। হ্যাঁ, এই যে এটা এরকম, এটা তোমরা ফাউন্টেন প্যাটার্ন মেকিং এর যে প্যাটার্ন পড়ছো একটা ফিজিক্যাল প্যাটার্ন, এরকম না, একটা গ্রাফিক্যাল প্যাটার্ন তৈরি করে। এই গ্রাফিক্যাল প্যাটার্ন থেকে তারা তথ্য সংগ্রহ করে সেন্স করে। এখানে উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে যে নদী, গাছ, উপকূল রেখা, পর্বত, মেঘ, সমুদ্রের তীর ইত্যাদি, এইগুলা বিমূর্ত ফ্র্যাক্টাল। এটা হচ্ছে বিমূর্ত বিভিন্ন রকম ফ্র্যাক্টাল। এটাকে ম্যান্ডেল ব্রস সেট তৈরি করে কম্পিউটার দ্বারা বারবার একক সাধারণ সমীকরণ তৈরি করে। এটা বারবার তৈরি করে এরর মেথডে বারবার করতে করে একটা নির্দিষ্ট প্যাটার্ন নিয়ে আসা, তারপরে এখান থেকে পরিমাপ তৈরি করা হয় এবং সেটাকে করে বায়োমেটালিক স্ট্রিপ। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বায়োমেটালিক স্ট্রিপ। এখানে একাধিক মেটাল থাকে, দুই বা অধিক মেটাল থাকে।
দুই বা আমরা জানি মেটালের তাপের গলনাঙ্ক বা তাপের প্রসারাঙ্ক সব মেটালের একরকম না, বিভিন্ন ধাতুর বিভিন্ন মেটালের বিভিন্ন রকম হয়ে থাকে। এই জন্য এইভাবে ডিভাইস তৈরি করা হয়, এর তাপমাত্রা পরিবর্তন হয়, এবারে সম্মিলিত ধাতু থাকার কারণে একটা পরিবর্তনের ফলে আরেকটা কি হয়ে যায়, বেঁকে যায়। দুটো একসাথে যদি লাগানো থাকে, এখানে এই যে চিত্রের মধ্যে এখানে একটা স্টিল দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হিটিং, এরকম নিচেরটার মধ্যে দেওয়া আছে হিটিং, এইটা দেওয়া আছে হিটিং চেম্বার, আর এখানে দেওয়া আছে কভার ব্রাশ। আবার এই পাশে আরেকটা চিত্রের মধ্যে দেওয়া আছে কভার ব্রাশ উপরে আর হিটিং চেম্বারটা নিচে। এখানে জাস্ট একটার প্রভাবে আরেকটা বেঁকে গেছে। তারপরে আমরা আলোচনা করব রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, আরটিডি সংক্ষেপে বলা হয় আরটিডি ডিটেক্টরস, এই জন্য এস লাগানো হয়েছে। কোন বিশেষ পদার্থের উত্তাপের ফলে পদার্থের রেজিস্টিভিটির তারতম্যের ফলে বিদ্যুতের উদ্ভব হয়। হ্যাঁ, রেজিস্ট্যান্সের কোন সমস্যা সৃষ্টি হলে, রেজিস্ট্যান্সের তারতম্য সৃষ্টি হলে সেখানে একটা বিদ্যুতের উদ্ভব হয়। যেসব ডিভাইসে এই ধরনের গুণ সম্পন্ন থাকে তাদেরকে থার্মোইলেকট্রিক বা ট্রান্সডিউসার অথবা টেম্পারেচার ট্রান্সডিউসার বলা হয়। যেমন রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর বা আরটিটি, থার্মোকাপল, থার্মিস্টর এবং আল্ট্রাসাউন্ড, এই সবগুলাই আরটিটি বা রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এলভিডিটি, এলভিডিটিটা হচ্ছে এটাও একটা প্যাসিভ ইন্ডাকটিভ। এলভিডিটি এ প্যাসিভ ইন্ডাকটিভ, এটা হচ্ছে লিনিয়ার ভেরিয়েবল। লিনিয়ার ভেরিয়েবলের মাধ্যমে সেটা কি হচ্ছে, সেটা আবার এই তার মধ্যবর্তী দূরত্বের যে ট্রান্সমিট বা ট্রান্সমিশন, এলভিডিটি লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার, অর্থাৎ এটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমার, এটা একটা ভেরিয়েবল ট্রান্সফরমার। এই দেখো, এটা একটা কোরের উপরে কয়েল করা আছে, এখানে সেন্সর দেওয়া আছে, প্রাইমারি সেন্সর। এই সেন্সরে বিভিন্ন সোর্স, এসি সোর্স এর মাধ্যমে চলে, এটা মুভেবল কোর, এই কোরের মাধ্যমে এটা মুভ করে। এবং ভিতরের সাইডে দেখো কিভাবে কাজ করতেছে, এই সেকেন্ডারি কয়েল এখানে করা আছে, সেকেন্ডারি কয়েলের মধ্যে এখানে প্রাইমারি কয়েল আছে, বিভিন্ন সেকেন্ডারি কয়েল আছে, কাজ অনুযায়ী সে কাজ করবে। আর এখানেও দেখো এই যে মানে একটা চিত্রই, এটাকে বিভিন্ন ভাবে তোমাদের দেখানো হয়েছে বোঝার জন্য। থার্মিস্টর, থার্মিস্টর থার্মিস্টর হচ্ছে একটা নেগেটিভ টেম্পারেচারকে কোএফিসিয়েন্ট পদার্থ রেজিস্টিভিটি তাপমাত্রা পরিবর্তনের সাথে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তন হয়। একে সাধারণ তাপমাত্রা পরিমাপের কাজে ব্যবহার করা হয়। এটি এক ধরনের সেমিকন্ডাক্টর যা মেটালিক অক্সাইড যেমন ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট, কপার, ইউট্রাম এর সঠিক সমন্বয়ে এটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তবে থার্মোস্ট্যাটকে সিরিজ প্যারালাল স্থাপনে ব্যবহার করা যায়। থার্মোস্ট্যাটের বিভিন্ন চিত্র দেওয়া আছে, এগুলো হচ্ছে ফিজিক্যাল থার্মোস্ট্যাট। আর এইখানে এটার চিত্র দেওয়া আছে থার্মোস্ট্যাটটা। ট্রানজিস্টর সমমান আর বেশি নাই, তারপর শেষ করে দেবো, আর বেশি আমাদের ইয়া নেই। ট্রানজিস্টর এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আধুনিক ইলেকট্রনিক্সের ট্রানজিস্টর গুরুত্বপূর্ণ অবদান রাখে। ট্রানজিস্টর হলো একটি অর্ধপরিবাহী যন্ত্র যেটা বৈদ্যুতিক সংকেত এবং বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি এবং সুইচ করতে ব্যবহার করা হয়। ট্রানজিস্টর আধুনিক ইলেকট্রনিক্সের অন্যতম একটা মৌলিক বিল্ডিং ব্লক। এটি বাহ্যিক সার্কিটের সংযোগে ব্যবহার হয়। সাধারণত 3টি টার্মিনাল থাকে ট্রানজিস্টরে। লাইট সেন্সর, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা লাইট পড়লে এর সেন্সিং আসবে, লাইট ছাড়া এর সেন্সিং আসবে না।
ডায়োড ট্রানজিস্টরে এগুলো থাকে। আজকে যে আলোচনাগুলো করলাম আমরা লাইট সেন্সর, এলভিডিটি, থার্মিস্টর, থার্মোকয়েল, থার্মোকাপল, অনেক আলোচনা হইলো। আজকে একটা বড় ধরনের বিশাল চ্যাপ্টার আলোচনা হইলো। বিশাল চ্যাপ্টারের একটা অংশ, আর সেটাও বিশাল। হ্যাঁ, সে আলোচনার এই অংশে আমরা আজকে শেষ দিকে চলে এসেছি। আমরা আজকে যা যা শিখলাম এগুলা নিয়ে আমরা নিজেদের ভিতরে একটু আলোচনা করে তারপরে আমরা চলে যাব আমাদের ক্লাসের শেষ দিকে। আজকের ক্লাসে আমরা যা শিখলাম এখানে কয়েকটা ছোট প্রশ্ন হিসাবে থাকবে। এলভিডিটি কি জিনিস, থার্মোকাপল কোথায় ব্যবহার করা হয়, লাইট সেন্সর কোথায় ব্যবহার করা হয়, পটেনশিওমিটার কোন ধরনের সেন্সর, এরকম ছোট প্রশ্ন হিসাবে কিছু থাকবে। আর বড় প্রশ্নের মধ্যে ভালো মার্ক পেতে হলে অবশ্যই প্রমাণটা শিখতে হবে। পরীক্ষায় অনেক সময় প্রমাণ আসে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে এগুলা থাকবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সিগন্যাল কন্ডিশনিং। সিগন্যাল কন্ডিশনিং নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই সুস্থতা কামনা করেই আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।